বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানায় নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলো 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে। রবিবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানায় আবহাওয়া অফিস। এসএম আরিফের রিপোর্ট। কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানায় দেশজুড়ে বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের মধ্যে সেটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছুটা। তবে 30-31 তারিখের পরে গিয়ে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ মোটামুটি একই ধারা বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে, শুধু কম না বেশিরভাগ অঞ্চলে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মাইজদিকুট বা নোয়াখালীতে 285 মিলিমিটার, ঢাকায় 196 মিলিমিটার। সুতরাং ঢাকায় যদি একদিনে আমাদের এত পরিমাণ বৃষ্টি হয়, জলাবদ্ধতা কিছু কিছু অংশ স্বাভাবিক। এই আবহাওয়াবিদ জানান, সাগরে বায়ুতাড়িত বাতাসের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর আর নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। 4টা সমুদ্রগুলোতে আমরা 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম এবং সেটা অব্যাহত থাকতে পারে। অথবা কালকে গিয়ে সিগন্যালটা নামবে কিনা সেটা আমরা কালকে এনশিওর করব। আর যত নদী বন্দর আছে বাংলাদেশের বেশিরভাগ যে দক্ষিণাংশে যে নদী বন্দরগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ওইসব নদী বন্দরকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং বাংলাদেশের অন্য যে নৌ বন্দরগুলো আছে সবগুলোকে আমরা 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। রোববার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 1 থেকে 2 তারিখের মধ্যে সারা দেশে আমাদের মনসুন বা মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা শুরুর দিকে কমে আসতে পারে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়ে। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। অন্যদিকে অতিবৃষ্টিতে পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে বরিশাল বিভাগের সবগুলো নদ নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেকগুলো নদ নদী পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপকূলীয় এলাকার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে করে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তির শিকার। মাহাতাবহাট এলাকার 3 কিলোমিটার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। চট্টগ্রাম নগরীয় জেলার সবগুলো উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগর ও বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল। টানা বৃষ্টিপাতে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। এদিকে এমন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সমুদ্র। এতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ভোলায় নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে নির্মাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের উপর ঘরবাড়ি। মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মনপুরা, তজুমুদ্দি, দৌলত খান পয়েন্টের বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 30 গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এদিকে পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, জোয়ারে ভেসে গেছে গবাদি পশু। লঘুচাপের কারণে বরগুনা নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নির্মাঞ্চল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ঘরবাড়ি, ফুলঝুরি লঞ্চঘাট, ফেরিঘাট ও খেয়াঘাট সহ সড়কেও পানি উঠেছে। বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এমনকি বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তাদের রান্নাবান্না হচ্ছে না, শুকনো খাবার খেয়ে দিন কাটছে। ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে ছড়িয়ে যায় ডাস্টবিনের ময়লা আবর্জনা। ছুটির দিন হওয়ায় সড়কে চাপ কম থাকলেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে ব্যাপক বিড়ম্বনা পড়তে হচ্ছে।
শুরুতে ঘূর্ণিঝড়ের সংখ্যা থাকলেও তার কবল থেকে প্রকৃতির দয়ায় রক্ষা পেয়েছে উপকূলবাসী। তবে দানবীয় বায়ুচাপ আর মুষলধারার বর্ষণ তাণ্ডব চালিয়ে নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ফলে পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবের পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ইতিমধ্যে 460 বসতঘর স্থাপনা আংশিক বিধ্বস্ত হয়েছে। আর লাগাতার অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6,500 মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পাহাড়ি জেলা বান্দরবনে চলছে ভারী বর্ষণ। টানা এই বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। অবৈধভাবে পাহাড় কাটা, অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঘরবাড়ি তৈরি করার কারণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা কথা জানিয়েছে স্থানীয়রা। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন রাজধানীর অনেক এলাকার মানুষ। পানি নিষ্কাশনের সুয়ারেজ সংযোগের স্থানগুলো পরিচ্ছন্ন না থাকায় কোথাও কোথাও পানি নেমে গেলেও অনেক এলাকায় এখনও হাঁটু সমান পানি। চিরচেনা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র এটি। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টির পানি না নামায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। প্রয়োজনের তাগিদে যারা বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে, তাদেরও অবস্থা নাস্তানাবুদ। প্রতিটা ট্রেন বন্ধ, এই জন্য পানি যেতে পারে না। এই জন্য আমরা দেখলাম না তারা দোকান করতেছি। রাস্তাঘাটে কি অবস্থা, অনেক সময় অনেকে ছোট বাচ্চা নিয়ে আপনার ড্রেনের মধ্যে পড়ে যায়। আবার এখানে বিভিন্ন গর্ত আছে, এগুলো বোঝা যায় না। পানি যাচ্ছে না হয়তো, এটা তো বলতে পারবে সিটি কর্পোরেশনের লোক, ঠিক আছে, কেন যাচ্ছে না এটা তো আর আমরা বলতে পারবো না। তবে এই চিত্র শুধু নিউ মার্কেট ও এর আশপাশের এলাকায় নয়, তেজগাঁও, মিরপুর সহ পুরান ঢাকার অনেক এলাকার সড়কগুলোতে এখনো হাঁটু পানি, যার ফলে ভোগান্তি এখন নিত্যসঙ্গী ওই এলাকার মানুষের। পানি আটকে থাকে এখানে? হ্যাঁ, পানি আটকে থাকুন তো পানি জন্য দিছে, এখানে তো পানি জন্য দিছে। কষ্ট হয় না? কষ্ট তখন কষ্ট কথা কিছু নেই তখন। ছেলে মেয়েদের যাওয়ার খুবই অসুবিধা, স্কুল মাদ্রাসা যেতে পারে না। যে বাচ্চারা ওরা মাদ্রাসার ওরা তো বুঝতেছে না, তো পায়ে চুলকানি হয়ে যায়। গতকাল বিকেলে পানি জমছে, এখন কিন্তু পানি নামেনি, ঠিক আছে, এটা কিন্তু সবার জন্য একটি ভোগান্তির ব্যাপার। যানজটের পর এবার নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জলজট। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এভাবে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিভিন্ন গন্তব্যে ছুটতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। প্রশ্ন একটাই, এই সমস্যার নিরসন আদৌ হবে কি? নিউ মার্কেট এলাকা থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং ঋণ হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে সামাজিক উদ্ভাবক ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। এস এম আরিফের আরেকটি রিপোর্ট। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং ঋণ হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণের পাশাপাশি বৃত্তির জন্য আরও $4.2 মিলিয়ন দেবে দেশটি। এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। সফরের তৃতীয় দিনে টোকিওতে দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানি কোম্পানিগুলোর সহায়তা এবং আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। Death is not a tenable system. Simple. It will explode. It will destroy itself. Can we not do something? Of course we can do that if you think about it.
Now that we are happy with this, we got our peace, we are happy with it. এদিকে জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন। কিছু হলে আমাদেরকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো করার ফলে আমাদের চেষ্টা আছে, আপনাদের চেষ্টাটাই বড় কথা, সেটাই আমাদের জানান। এস এম আরিফ, মাই টিভি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালন করছে দলটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রয়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য বস্ত্র সামগ্রী বিতরণ। গত ২৬ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে দেশের এবং বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা আব্বাস একথা বলেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই মিছিল সহ হাজির হন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমে আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। এ সময় মির্জা আব্বাস বলেন, জাপানে বসে দেশের এবং বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস নির্বাচন চায় না। পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের TNT মাঠে দুস্থদের মাঝে পোশাক বিতরণ ও পথসেবা করেন সালেহুদ্দিন আহমেদ। আমাদেরকে সংস্কার করে যেতেই হবে, আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের জনগণের চাহিদা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশে অবশ্যই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের অবশ্যই সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার রাজধানীর ১৯টি স্থানে বসছে পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি স্থানে ইজারা দেওয়া হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা। তবে আদালতে নিষেধাজ্ঞা থাকায় আফতাবনগর এবং মেরাদিয়ায় এবছর পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা, উত্তরার দিয়াবাড়ি, বাড্ডার সানবেলি, মিরপুর ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মিরপুর বালুর মাঠ, ভাটুলিয়া, খিলক্ষেতের মস্তুল ও বনরূপা আবাসিক এলাকা এই 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের শাহজাহানপুর, পোস্তগোলা, শনিরাখড়া, কমলাপুর, ধোলাইখাল, রহমতগঞ্জ, শ্যামপুর ট্রাক স্ট্যান্ড, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ ও আমুলিয়া এই 9টি স্থানে বসছে পশুর হাট। ঈদের 5 দিন আগে থেকে কোরবানির পশু বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই হাটের প্রস্তুতি নিচ্ছেন ইজারাদাররা। অন্যান্য হাটে প্রস্তুতি চললেও গাবতলী স্থায়ী পশুর হাটে বিভিন্ন ধরনের পশু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। মানে গরু তেমন একটা আসে নাই, হালকা পাতলা আসছে, এখনো বাজার শুরু হয় নাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। গরু যে বাঁধবো এটার প্রস্তুতি চলছে, এই যে কুটাকাটা কাটতেছে। গত কোরবানি তো বাজার পরিস্থিতি হিসেবে ভালো না, যারা 5টা কিন্তু
তারা কিনবো 2টা, প্রায় 1টা কিনবো। এই লোকগুলো আউট হয়ে গেছে না দেশে, তারা তো পলাতক, গরুটা কিনবো কিনা আমার ভাবে লাগতেছে, তাই যে বেচাগুলো একটু কম হবে। এ হাটে গরু ও মহিষের পাশাপাশি ছাগল, ভেড়া ও দুম্বা রয়েছে। বড় বড় খাসি, দুম্বা, কিছু বড় খাসি আনছি কুরবানির উপলক্ষে। 2 দিন মিলে আমরা কুরবানির মাল তুলছি দোকানে। দুম্বা তো এখন হাটে ওঠে কম, দু একটা ওঠে, এটা আমরা কালেকশন করি। এখন একটা পাইছি, একটা নিয়ে আসছি, মোটামুটি একটা আশা আছে আর কি 2 লক্ষ, তারপরে 10-20 হাজার কম বেশি, এটা মানে কিনে ক্রেতার উপরে আর কি নির্ভর। ক্রেতা না থাকায় গরু ছাগলের পরিচর্যা করে সময় পার করছেন বিক্রেতারা। গরু গা ধোয়াইছি, গরু খায়ার দিছি, গরু খাওয়াইছি, এই খাবারের কোনো নিয়ত নাই, ও যা খাবে সেটু খাওয়াতে হবে। আইনগত জটিলতা থাকায় আফতাবনগর ও মেরাদিয়ায় হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। সবগুলোরই লোকেশন এরকম ভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে। 2টো কাজ আমরা মাথায় রেখেছি, একটি হচ্ছে যেন যানজট না হয়, অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসানো হবে না, এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে, এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে, এবং আরো বড় ঘাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যে টিমগুলো পশুর স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটে নিয়মের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি নিয়ে গত 2 দিন ধরে সবার নজর ছিল মিরপুর শেরে বাংলায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। গত বছরের অগাস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক অগাস্ট আসার আগেই আবারও পালাবদল হল বিসিবিতে। 8 পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের কাউন্সিল মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। ঈদের ছুটি শেষে পুনরায় কর্মস্থলে ফিরবে লাখো মানুষ। তাদের যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে 9 জনের ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী সকাল 8টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি, আর দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদ পরবর্তী অগ্রিম টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। 100% আসনই বিক্রি করা হচ্ছে অনলাইনে। এই অগ্রিম টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি বিরাজ করছে। 2-1টি সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। বিক্রেতাদের দাবি বৃষ্টির কারণে বেড়েছে মাছ ও গরুর মাংসের দাম। অন্যদিকে বাজারে নতুন চাল আসায় মিনিকেট চাল কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহের তুলনায় ঢেঁড়সের দাম কমে বিক্রি হচ্ছে 40 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা, করলা 50 টাকা, চিচিঙ্গা 40 টাকা, লাউ 50 টাকা ও বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা দামে। আমরা তো পরে আপনার 10 দিন 15 দিন একই দামে বিক্রি হইতেছে এই মালটা, না পরিবর্তন হয় না কোনো, একই হয়। আমরা যে 30 টাকা 40 টাকা করে কেজি খাচ্ছি এভারেজ সবজি, এটা অনেক আয়ত্তের ভিতরে, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে বলতে হবে এক কথায়। মুদিপণ্যের দাম স্বাভাবিক থাকলেও কেজি প্রতি 10 টাকা কমেছে দেশি ডালের দাম, বিক্রি হচ্ছে 140 টাকায়। 10 টাকা কমে চিনি বিক্রি হচ্ছে 130 টাকায়। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোর দাম নাগাদের মধ্যে। অন্যদিকে নতুন চাল বাজারে আসায় মিনিকেট চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা কমেছে। এখন বাজার প্রায় 5 থেকে 7 টাকা কমছে, মিনিকেট চালে প্রায় 12 থেকে 14 টাকা করে কমেছে। পাঙ্গাস মাছ আছে 160 টাকা কেজি, মিরকেল মাছ আছে 220-30 টাকা কেজি। গত সপ্তাহে এই সপ্তাহে একটু বৃদ্ধি আছে। কোরবানির ঈদ সামনে থাকলেও গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে 50 টাকা।
খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। 750 টাকা কেজি। দামটা বৃদ্ধি হলে এখন বন্যার সময় 170 করে ব্রয়লার চলে, আর পাকিস্তানিটা আপনার 250-60 এমন চলতেছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।